সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে গতদিন ক্লাস নিয়েছিলাম। গতদিন আমরা রসায়নের যে বিষয়গুলো পড়তেছিলাম তোমরা আশা করি পড়ছো। আমি গত ক্লাসে একটা কমেন্ট লিখছিলাম, সেটা হলো তোমরা লিখছিলে যে আয়নীকরণ বিভাগটা আবার পুনরায় আলোচনা করার জন্য। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রাসায়নিক বন্ধন ও প্রকারভেদ। আমি এটা ডিটেলস আলোচনার আগে আমি গতকাল তোমরা যে কমেন্টটা করছিলে ওটা সময় স্বল্পতার কারণে তোমাদের অ্যান্সার করা যায়নি। তো আমি ওটা আজকে একটু আলোচনা করি, মনোযোগ দিয়ে শোনো, তারপর আমি নতুন পড়া শুরু করব। আয়নীকরণ বিভবটা ডিটেলস বলতে বলছিলে। আসলে আয়নীকরণ বিভবটা কি বা আয়নীকরণ শক্তিটা কি আমি গত ক্লাসেও বলছি, তার আগের ক্লাসেও বলছি, হয়তো কনসেন্ট্রেশন ছিল না, এজন্য ভালো করে বুঝতে পারো নাই। আবারও শোনো, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব হচ্ছে কোনো গ্যাসীয় পরমাণু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি, বা আরেক নাম হচ্ছে আয়নীকরণ বিভব। সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আদানে পরিণত হবে, আর এই ধনাত্মক আদানে পরিণত হতে তার যে শক্তির প্রয়োজন হবে সেটাকে আমরা আয়নীকরণ শক্তি বলবো। এই আয়নীকরণ শক্তি কি একটা পর্যায় ভিত্তিক ধর্ম আছে, অর্থাৎ এটি গ্রুপে এবং পর্যায়ে এক এক রকম ক্যারেক্টার বা এক এক রকম বৈশিষ্ট্য শো করে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম। এবার আসো, এই আয়নীকরণ শক্তিটা যখন আমরা গ্রুপে যাব অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাব তখন কিরূপ পরিবর্তন হবে। যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব তখন এই আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকে। আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকে, কারণ যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন কি হয়, পরমাণুর আকারটা বড় হয়, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়। যখনই নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে তখন নিউক্লিয়াসের আকর্ষণটা ইলেকট্রনের প্রতি কম হবে, ফলে ওই ইলেকট্রনকে ছেড়ে দেওয়া তত সহজ হবে। আর ইলেকট্রন যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবে ওর শক্তিটাও কম লাগবে, যার কারণে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তিটা কমে যায়। এবার পর্যায়ভিত্তিক যে ধর্মটা বলছিলাম সেটা হলো বাম থেকে ডানে। আমরা একটা পর্যায়ে যখন বাম থেকে ডানে যায় তখন কি হয়, পারমাণবিক সংখ্যা বাড়ে না, অর্থাৎ স্তর সংখ্যা বাড়ে না, কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বাড়ে। সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যখন বাড়ে তখন তোমরা কি আমার ক্লাস দেখতে পাচ্ছ, এখানে দেখা যায়, শোনা যায়? একটু কমেন্ট করে যদি জানাতে তাহলে সুবিধা হতো। তো একটা পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাই তখন পারমাণবিক সংখ্যা বাড়ে না, স্তর সংখ্যা বাড়ে না, বাড়ে হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন ঘনত্ব যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি তত বৃদ্ধি পাবে। আকর্ষণ শক্তি যখন বৃদ্ধি পাবে তখন পরমাণুর আকারটা হয়ে যাবে ছোট। আকার ছোট হয়ে গেলে ওই সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে তার ইলেকট্রন ছেড়ে দেওয়া কষ্টসাধ্য হবে, অর্থাৎ তখন বেশি শক্তির প্রয়োজন হবে। আর যখন বেশি শক্তির প্রয়োজন হবে ইলেকট্রন ছেড়ে দিতে তখন আয়নীকরণ শক্তিটা আলটিমেটলি বেড়ে যাবে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা কি হবে, বেড়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এটাই ছিল আমাদের আয়নীকরণ বিভব এবং এর গ্রুপ এবং পর্যায়ভিত্তিক যে আলোচনা। আজ আমরা নতুন টপিকসে ফিরে যাই। এই অধ্যায়ে আর একটা নতুন টপিক আমরা আলোচনা করব, রাসায়নিক বন্ধন ও এর প্রকারভেদ। প্রথমে আসো রাসায়নিক বন্ধন কি। একটা পরমাণুতে মৌলসমূহ পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। কি বললাম, একটা অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে সেটাকে রাসায়নিক বন্ধন বলে। এই রাসায়নিক বন্ধন আসলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণুগুলো যৌগ গঠিত হয় বলে এটা আমরা রাসায়নিক বন্ধন হিসেবে চিহ্নিত করি। এই রাসায়নিক বন্ধনকে 4 ভাগে ভাগ করা যায়। একটু খাতা কলম পাশে রাখবা, লিখে নিবা। 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী বা আয়নিক বন্ধন। তোমরা সবাই আয়নিক বন্ধনের সাথে পরিচিত, আমি জানি। এই আয়নিক বন্ধনেরই আরেকটা নাম হলো তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বা আয়নিক বন্ধন। 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আর 3 নম্বর হচ্ছে সন্নিবেশ
সমযোজী বন্ধন। আমরা এগুলো একটু ডিটেইলস পড়ব, ঠিক আছে? তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ, সমযোজী বন্ধন। তোমরা কি আমার ক্লাস ক্লিয়ারলি দেখতে পাও? একটু কমেন্টস করে জানাও, একটু কমেন্টটা দেখে নিই। ওকে, যদি কোনো প্রবলেম হয়, কোথাও বুঝতে না পারো একটু জানাও। তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের প্রথমটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নিক বন্ধন। প্রথমে আসো আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধনটা মূলত ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হয়। তাহলে আয়নিক বন্ধনের ডেফিনেশনটা আমরা দিতে পারি এইভাবে, যে যখন কোনো ধাতু এবং অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে আয়নিক বন্ধন বলে। অর্থাৎ ধাতু এবং অধাতু হতে হবে এবং তারা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে। ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তারা কি করবে? বন্ধন তৈরি করবে, সেটাকে আমরা আয়নিক বন্ধন করব, ঠিক আছে? যখন ধাতু, আবারও বলি, যখন ধাতু এবং অধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে আয়নিক বন্ধন বলে। এই আয়নিক বন্ধনের অণুসমূহ সাধারণত ক্ষার ধাতু বা মৃৎ ক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে হয়। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আয়নিক বন্ধনে কি হয়? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ। যখন ইলেকট্রন ত্যাগ হবে তখন কিসের সৃষ্টি হবে? ধনাত্মক আধানের হবে। আর আমরা জানি কি ধাতু পরমাণু সমূহ ধনাত্মক আধান বিশিষ্ট, কারণ ধাতুগুলো সাধারণত কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে বলো তো, ধাতু সমূহ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এরা কোন গ্রুপের হবে? অবশ্যই 1A গ্রুপের, কারণ 1A গ্রুপে আছে ধাতু পরমাণু সমূহ। তাহলে এই ধাতুগুলোর যখন আয়নিক বন্ধন তৈরি করতেছে তখন আয়নিক বন্ধন একটা গ্রুপে কেমন চেঞ্জ হবে? আমরা জানি কি ধাতু সমূহ যখন গ্রুপে উপর থেকে নিচের দিকে যায় ধাতুর ধর্ম কি পায়? হ্রাস পায়। তাহলে আয়নিক বন্ধনের ওর হ্রাস ঘটবে, কারণ উপর থেকে যখনই নিচের দিকে যাবে সেই একই কারণ, পারমাণবিক সংখ্যা বাড়বে, স্তর সংখ্যা বাড়বে, ইলেকট্রন ছেড়ে দেওয়া কষ্টসাধ্য হবে, ফলে ওর কি হবে? ধাতুর ধর্ম হ্রাস পাবে, তাই তো? তাহলে ধাতু সমূহ যেহেতু আয়নিক বন্ধন গঠন পায় তাহলে একটা গ্রুপে আয়নিক বন্ধন গঠনের প্রবণতাও কমে যাবে, ঠিক আছে? এটা হলো তড়িৎযোজী বন্ধনের গ্রুপে একটা আলোচনা শিখলাম আমরা। এবার যদি পর্যায়ে যায় তাহলে পর্যায়ে কি হবে? পর্যায়ে আয়নিক বন্ধনের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ ধাতুর ধর্ম যখনই যায় তখন কি হয়? এখানে ডান থেকে যখন বামে যায় তখন ধাতুর ধর্ম বৃদ্ধি পায়। ধাতুর ধর্ম তত বৃদ্ধি পাবে, আয়নিক বন্ধন গঠনের প্রবণতাও তত বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটা হলো পর্যায়ভিত্তিক ধর্ম। এবার আসো সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন, আমি এগুলো কি মুছে দিই, আমরা সমযোজী বন্ধন করবো। সমযোজী বন্ধন হচ্ছে দুইটি অধাতু পরমাণু আয়নিক বন্ধন হয় ধাতু এবং অধাতুর মধ্যে। সমযোজী বন্ধন হয় দুটি ধাতু পরমাণুর মধ্যে, সবসময় মনে রাখবা। তাহলে সমযোজী বন্ধন কি? যখন দুইটা অধাতু পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে সমযোজী বন্ধন বলে। আয়নিক বন্ধনে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ এবং ধাতু আর অধাতুর মধ্যে হয় এবং তারা পরস্পরের মধ্যে কি করবে? ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করবে, ঠিক আছে? তাহলে সেটাকে বলবো আমরা সমযোজী বন্ধন। অর্থাৎ দুইটা অধাতু পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। যেরকম মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বলি, এর মধ্যে সমযোজী বন্ধন। কিভাবে? এরা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে এবং নিকটস্থ নিষ্ক্রিয় দশার ইলেকট্রন বিন্যাস অর্জন করে বা অষ্টক পূরণ করে। কিভাবে? দেখো, ক্লোরিন যদি আমরা করি তাহলে ক্লোরিনে কেমন থাকে? ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর, যেহেতু এটা 17 নম্বর গ্রুপ, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। তাহলে আমি 6টা ইলেকট্রন দিলাম আর এই একটা দিলাম। আর হাইড্রোজেন সবসময় কত থাকে? 1s1। তাহলে সে একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, তাহলে এরা কি বন্ধন গঠন করে? ক্লোরিন। এখানে ক্লোরিনের একটা ইলেকট্রন থাকে আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? পরস্পরের সাথে এই শেয়ার করে এরা বন্ধন গঠন করে, তাহলে এটাকে আমরা বলি সমযোজী বন্ধন। আর ক্লোরিন যেহেতু 17 নম্বর গ্রুপে, আমি গত ক্লাসে বলছিলাম 17 নম্বরের গ্রুপগুলো কি হয়? অধাতু হয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে ক্লোরিন আছে, এটা একটা অধাতু পরমাণু সমূহ কি হয়? সমযোজী বন্ধন গঠন করে। কিভাবে সমযোজী বন্ধন গঠন করে? ইলেকট্রন শেয়ার করে, সে হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করছে। এটা হলো সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনকে আবার অধিক্রমণের ভিত্তিতে
বা আণবিক অরবিটালের উপর ভিত্তি করে অধিক্রমণ বা আণবিক অরবিটালের উপর ভিত্তি করে এই সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। এইভাবে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কি বললাম? সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ করা যায় কিসের উপর ভিত্তি করে? অধিক্রমণ বা আণবিক অরবিটালের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, সিগমা বন্ধন এবং পাই বন্ধন, এই দুই ভাগে ভাগ করা যায়। এবার আসুন আমরা সিগমা বন্ধন কি এটা একটু জানবো। সিগমা বন্ধন হচ্ছে দুটি আণবিক অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে নতুন সমযোজী বন্ধনের সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন অবশ্যই সমযোজী বন্ধন হবে এবং এখানে কি হবে? দুটি আণবিক অরবিটাল মুখোমুখি অধিক্রমণ হবে। যেরকম আমরা যদি বলি একটা এস অরবিটাল সাধারণত কি হয়? গোলাকৃতির হয়। তাহলে যখন দুইটা এস অরবিটাল এরকম মুখোমুখি অধিক্রমণ করে নতুন একটা আণবিক অরবিটাল সৃষ্টি করবে এবং সেটা কি করবে? এখানে এস অরবিটালের একটা ইলেকট্রন আছে, এখানে এ অরবিটালের একটা ইলেকট্রন আছে। এই অধিক্রমণ অঞ্চলে দুইটা ইলেকট্রন থাকে। কোন কমেন্ট আছে? না, একজনে দেখতেছে। ঠিক আছে, সিগমা বন্ধন ওইখানে যদি কমেন্ট করো আমি এসে বলবো। আচ্ছা, মুখোমুখি অধিক্রমণ করে তারা কি করলো? সিগমা বন্ধন গঠন করলো। এবারে সব পাই বন্ধন কি? পাই বন্ধন হচ্ছে যখন দুইটা আণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে নতুন অরবিটালের সৃষ্টি হয়, নতুন অরবিটাল যুক্ত ওই সমযোজী বন্ধনকে বলা হয় পাই বন্ধন। কি বললাম? দুটো আণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে যে নতুন অরবিটালের সৃষ্টি হয় তাকে বলবো আমরা পাই বন্ধন। এই পাই বন্ধনটা হচ্ছে পাই ইলেকট্রনটা এরকম ডাম্বেল আকৃতির হয়। যখন পাশাপাশি মানে এরকম দুইটা ইলেকট্রন মুখোমুখি অধিক্রমণ হবে সেটাকে আমরা বলবো পাই বন্ধন। এখানে যখন পাশাপাশি অধিক্রমণ হয় তখন এখানে এর একটা ইলেকট্রন থাকে, এর একটা ইলেকট্রন ভালো করে আঁকা দিই। এই যে এখানে থাকে এদের দুইটা ইলেকট্রন, অর্থাৎ পাশাপাশি যখন অধিক্রমণটা হয় তখন সেটাকে বলে পাই বন্ধন। ক্লিয়ার? সিগমা বন্ধন কাকে বলে? পাই বন্ধন কাকে বলে? এটা একটু পড়বা। আবারও বলি আমি, সমযোজী বন্ধনের আমরা দুই প্রকার শিখছি, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হলো পাই বন্ধন। সিগমা বন্ধনটা একটু খেয়াল করে শোনো, দুটি আণবিক অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে যে নতুন সমযোজী বন্ধনের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। দুটো আণবিক অরবিটাল হতে হবে এবং তাদের অধিক্রমণটা হবে সামনাসামনি বা মুখোমুখি, তার ফলে নতুন আণবিক অরবিটাল সৃষ্টি হবে এবং তাদের মধ্যে সমযোজী বন্ধন হবে, সেটাকে আমরা সিগমা বন্ধন বলবো। আমি এক্সাম্পল হিসাবে মনে করো হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হয়? 1s1, অর্থাৎ ইলেকট্রন যায় কোথায়? এস অরবিটালে। এস অরবিটালের আকৃতি কেমন হয়? গোলাকৃতি। তাহলে এখানে হাইড্রোজেন আছে দুইটা, তার মানে দুইটা ইলেকট্রন মুখোমুখি হবে, তাহলে আরেকটা এস অরবিটাল মুখোমুখি হলো। এটা একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এটা, তাহলে এখানে এর একটা ইলেকট্রন থাকে, এখানে এর একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এইটাই তার অধিক্রমণ অঞ্চল। এই একটা আরেকটার সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে এই নতুন একটা বন্ধন সৃষ্টি হলো, এইটাকে আমরা বলতেছি সিগমা বন্ধন। ঠিক আছে, দুইটা আণবিক অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে যে নতুন সমযোজী বন্ধনযুক্ত নতুন অরবিটালের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। আর পাই বন্ধন কি বললাম? যখন দুইটা আণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমণ হয় এবং নতুন অরবিটালের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে যে সমযোজী বন্ধন তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পাই বন্ধন। মনে রাখবা, সিগমা বন্ধন হচ্ছে মুখোমুখি অধিক্রমণ হবে এবং নতুন অরবিটাল সৃষ্টি হবে, আর পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অধিক্রমণ হবে এবং নতুন অরবিটাল সৃষ্টি হবে, আর তাদের মধ্যে যে বন্ধনটা হবে সেটাই আমাদের সিগমা বন্ধন বা পাই বন্ধন। সিগমা বন্ধনকে এই চিহ্ন দ্বারা, সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, পাই বন্ধনকে পাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো, এই সিগমা বন্ধন এবং পাই বন্ধনের দেখবা কিছু বৈশিষ্ট্য আছে, আমি একটু বলে দিই, বইতেও দেখবা সুন্দর করে লেখা আছে। সিগমা বন্ধনের প্রথম বৈশিষ্ট্য হলো সিগমা বন্ধন মুখোমুখি অধিক্রমণ হয়, পাই বন্ধন পাশাপাশি অধিক্রমণ হয়। দ্বিতীয় হচ্ছে সিগমা বন্ধন যেহেতু মুখোমুখি অধিক্রমণ হয় এটা হয় আছে স্থায়ী। ঠিক আছে,
আর পাই বন্ধন হয় পাশাপাশি, এটা হয় অস্থায়ী। তুমি মনে করো যদি আমরা সামনাসামনি কারোর সাথে যদি সংঘর্ষ হয় তাহলে সেই সংঘর্ষ শক্তিটা বেশি হয়, আর যদি পাশাপাশি হয় তাহলে কি হয়, সহজে ওই বন্ধনটা ভেঙে যেতে পারে। এই জন্য সিগমা বন্ধন হয় আছে দৃঢ় বন্ধন, আর পাই বন্ধন হয় আছে কম দৃঢ়, ঠিক আছে। অর্থাৎ পাই বন্ধনটা পাশাপাশি হয় বলে যেন সহজে ভেঙে যায়, কিন্তু সিগমা বন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো সিগমা বন্ধন মুখোমুখি অতিক্রমণ হবে, পাই বন্ধন পাশাপাশি অতিক্রমণ হবে। দ্বিতীয়টা কি বললাম, সিগমা বন্ধন দৃঢ় হবে, পাই বন্ধন কম দৃঢ় হবে। সিগমা বন্ধন অন্য অন্য সমযোজী বন্ধন থেকে দুর্বল হয়, পাই বন্ধন অন্য অন্য সমযোজী বন্ধন থেকে শক্তিশালী হয়। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই সিগমা বন্ধনের সিগমা ইলেকট্রনগুলো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট থাকে, অর্থাৎ যে অঞ্চলটাই থাকবে সেই অঞ্চলটাই স্থায়ীভাবে থাকে, ঠিক আছে। কি বললাম, সিগমা বন্ধনে আবদ্ধ সিগমা ইলেকট্রনগুলো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট অবস্থায় থাকে, আর পাই বন্ধনে আবদ্ধ পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল থাকে, অর্থাৎ সবসময় অনবরত ঘূর্ণায়মান থাকে। এইগুলো হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের বৈশিষ্ট্য। এই 4টা বৈশিষ্ট্য পড়লে হবে। আমি আবারও বলি, একটু কান দিয়ে শোনো, যে সিগমা বন্ধন মুখোমুখি অতিক্রমণ হবে, পাই বন্ধন পাশাপাশি অতিক্রমণ হবে। দ্বিতীয়টা কি বললাম, সিগমা বন্ধন দৃঢ় হবে, পাই বন্ধন কম দৃঢ় হবে। তৃতীয়টা বলছি সিগমা বন্ধন অন্য অন্য সমযোজী বন্ধন থেকে কম শক্তিশালী, পাই বন্ধন অন্য অন্য সমযোজী বন্ধন থেকে বেশি শক্তিশালী বা বেশি সক্রিয়। 5 নম্বর হচ্ছে সিগমা বন্ধনের সিগমা ইলেকট্রনগুলো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট অবস্থায় থাকে, আর পাই বন্ধনের পাই ইলেকট্রনগুলো অনবরত ঘূর্ণায়মান থাকে। এই কয়টা হচ্ছে সিগমা এবং পাই বন্ধনের বৈশিষ্ট্য। এই জিনিসগুলো একটু পড়বা। আর একটা হচ্ছে এই সিগমা বন্ধনকে এবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে এস ও এস অরবিটাল, 2 হচ্ছে এস পি অরবিটাল, আর 3 নম্বর হচ্ছে পি ও পি অরবিটাল। এই জিনিসগুলো আবার কি, অর্থাৎ সিগমা বন্ধনগুলো এস ও এস অরবিটালের মধ্যে সিগমা বন্ধন গঠিত হতে পারে, এস ও পি অরবিটালের মধ্যে সিগমা বন্ধন গঠিত হতে পারে, অথবা পি ও পি অরবিটালের মধ্যে সিগমা বন্ধন গঠিত হতে পারে। যেরকম আমি যদি বলি এস ও এস অরবিটাল মানে কেমন আমি আঁকাইছি, এটা একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, তাই তো, এটা হলো সিগমা বন্ধন। আবার এস ও পি তার মানে এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল, এদের মধ্যে ইলেকট্রন, এটা হলো এস পি। আবার যদি আমি বলি এই পি ও পি অরবিটাল, তখন কি হবে, এটা একটা অরবিটাল, অর্থাৎ মুখোমুখি অতিক্রমণ হলো দুইটা পি অরবিটাল, এটা পি অরবিটাল এটাও পি অরবিটাল, কিন্তু মুখোমুখি অতিক্রমণ হচ্ছে, তাহলে মানে এদের মধ্যে কি হলো, তাহলে সিগমা বন্ধন। বুঝছো, তাহলে এদের মধ্যে সিগমা বন্ধন হলো কারণ এখানে পি অরবিটালে কি হচ্ছে, মুখোমুখি অতিক্রমণ। তাহলে সিগমা বন্ধনটা 3 অবস্থায় গঠিত হতে পারে। একটা হচ্ছে এস ও এস এর মধ্যে, একটা হচ্ছে এস ও পি এর মধ্যে, আর একটা বললাম পি ও পি অরবিটালের মধ্যে। তাহলে সমযোজী বন্ধনের ক্লাসিফিকেশনটা আমরা একটু শিখে নিলাম। এই সমযোজী বন্ধন থেকে আমরা আরেকটা জিনিস জানি যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সৃষ্টি হয় কার ক্ষেত্রে, এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে। সমযোজী বন্ধনে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে বলছিলাম, যে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু তাদের যে ইলেকট্রন জোড়কে যে কোনো একটা পরমাণু নিজের দিকে টেনে নেয়, টেনে নেওয়ার ফলে কি হয়, এক প্রান্ত ধনাত্মক আর এক প্রান্ত ঋণাত্মক হয় এবং তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সৃষ্টি হয়। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যখন হচ্ছে তখন সমযোজী বন্ধন, আমি আবার একটু দেখাই, এটার মধ্যে সমযোজী বন্ধন। তাহলে এখানে কি হলো, এই যে ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড়কে এই ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নেয়, টেনে নেওয়ার ফলে ক্লোরিন নেগেটিভ হয় আর হাইড্রোজেন কি হয়, পজিটিভ হয়। এদের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রনকে ক্লোরিন, যেহেতু ক্লোরিন অধাত্মক পরমাণু এবং ঋণাত্মক, এই জন্য ক্লোরিনটা কি করে এই ইলেকট্রনকে নিজের দিকে অধিক আকর্ষণ বল দ্বারা টেনে নেয়। টেনে নেওয়ার ফলে এই ক্যাটায়ন এক প্রান্তে ঋণাত্মক আয়ন যেটাকে আমরা ক্যাটায়ন বলি, আর এক প্রান্তে ধনাত্মক আয়ন যেটাকে আমরা অ্যানায়ন বলি। ধনাত্মক আর ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়, এটাই আমার তড়িৎ ঋণাত্মকতা। আবার
এই এক প্রান্ত ধনাত্মক এবং এক প্রান্ত ঋণাত্মক হওয়ার এই ঘটনাকেই বলা হয় পোলারিটি। ঠিক আছে, অর্থাৎ পোলারিটি কাকে বলে? এই কোশ্চেনের জানগুলো প্রশ্ন আসে, পোলারিটি কি? তাহলে আমরা কি বলবো? পোলারিটি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের যখন এক প্রান্ত ধনাত্মক আর এক প্রান্ত ঋণাত্মক অর্থাৎ সৃষ্টি হয় তখন ওই যৌগকে বলা হয় পোলার যৌগ এবং এই ধর্মকে বলা হয় পোলারিটি। সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয় তাদের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ফলে এক প্রান্ত ধনাত্মক এক প্রান্ত ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়, একে বলা হয় পোলার যৌগ এবং এই ধর্মকে বলা হয় পোলারিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা শিখে নিই, সেটা হলো পোলারায়ন। পোলারায়ন খেয়াল করো, পোলারায়ন এটাকে আমরা কি বলছি? ক্যাটায়ন। আর এটাকে বলছি অ্যানায়ন। ঠিক আছে, একটা ক্যাটায়ন এবং আরেকটা অ্যানায়ন। এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে আকর্ষণ করলে এই ঋণাত্মকটা এটাকে বলছি ক্যাটায়ন আর এটাকে বলছি অ্যানায়ন। এই ক্যাটায়ন যখন অ্যানায়নকে আকর্ষণ করবে তখন ওদের অণুর আকৃতিটা বিকৃত হয়ে যায়। কারণ কি বিকৃত হয় কেন? এই ক্যাটায়ন অ্যানায়নকে যখন আকর্ষণ করবে তখন এই অ্যানায়নের নিউক্লিয়াসকে আবার কি করে? সে বিকর্ষণ করে। ক্যাটায়ন অ্যানায়নকে আকর্ষণ করে কেন তো বলো তো? কারণ ক্যাটায়ন ঋণাত্মক আর অ্যানায়ন হচ্ছে ধনাত্মক, এদের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। আবার এই অ্যানায়নের যে নিউক্লিয়াস, আমরা জানি কি নিউক্লিয়াস সবসময় ধনাত্মক আধান বিশিষ্ট হয়। তাহলে যখনই ধনাত্মক আধান বিশিষ্ট হবে তখন ওই ধনাত্মক আধানের সাথে কি হবে? তার একটা বিকর্ষণ হবে। এই দুটোর মধ্যে যখন আকর্ষণ হবে তখন নিউক্লিয়াসের সাথে কি হবে? তার বিকর্ষণ হবে। তখন ওদের আকৃতিটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। এই বিকৃতি আকৃত হয় ওটাকেই বলা হচ্ছে পোলারায়ন। অর্থাৎ পোলার যৌগ সমূহের ক্ষেত্রে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকর্ষণের ফলে যৌগটি বিকৃত হয়। এই বিকৃত অণুটাকে বলা হয় পোলারায়ন। মনে থাকবে, পোলারায়ন কি? পোলার যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নে আকর্ষণের ফলে উহার আকৃতি বিকৃত হয়। এই বিকৃত আয়ন বিশিষ্ট এটাকে বলা হচ্ছে পোলারায়ন। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো একটু পড়ো, এর মধ্যে থেকে আসলে এই জন্য আলোচনা করলাম। সমযোজী যৌগ কি, এর বৈশিষ্ট্য ক্লাসিফিকেশন গুলো শিখছি। আর একটা আমরা শিখবো সন্নিবেশ সমযোজী বন্ধন কি। সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন কি? এখানে কিন্তু আমি সমযোজী বন্ধন আলোচনা করছি, এখানেও সমযোজী বন্ধন আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সন্নিবেশ বন্ধনটাও এক প্রকার কি হবে? সমযোজী বন্ধন হবে। সমযোজী বন্ধন মানে ইলেকট্রন শেয়ার। কিন্তু এই ক্ষেত্রে পার্থক্য কি? পার্থক্য একটু আছে, সেটা আমরা বলবো। তার আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করো তোমরা একাদশের দুইজন ছাত্র পাশাপাশি বসে আছো। একজনের কাছে 5 টাকা আছে আর একজনের কাছে কোনো টাকা নেই। সে কি করলো? ওই 5 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনলো। এক প্যাকেট বিস্কুট কিনে সে ওই পাশের বন্ধুর সাথে সমানভাবে ওই ভাগ করে খেলো। খাওয়ার ফলে তাদের মধ্যে কি হলো? বন্ধুত্ব সৃষ্টি হলো। পাশাপাশি দুইটা ছেলে বসে আছে একাদশে, তারা কি করছে? একজনের কাছে 5 টাকা আছে আর একজনের কাছে কোনো টাকা নেই। সে 5 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট ক্রয় করছে। ক্রয় করে সে পাশের ছেলেটার সাথে সমানভাবে ভাগ করে বিস্কিট প্যাকেট খেলো। খাওয়ার ফলে কি হলো? ওদের দুজনের মধ্যে বন্ধন সৃষ্টি হলো। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? একজনের কাছে টাকা আছে আর একজনের কাছে টাকা নেই, কিন্তু যার কাছে টাকা আছে সে ওই টাকার জিনিসটা ওর সাথে সমানভাবে শেয়ার করছে, ফলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধন কি হবে? এখানে দুইটা পরমাণু থাকবে, দুইটা পরমাণুর মধ্যে একটা পরমাণুর ইলেকট্রন থাকবে, অপর পরমাণুর কোনো ইলেকট্রন থাকবে না। যার ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটা অপর পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে বন্ধন গঠন করবে এবং সেই বন্ধনটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন। ক্লিয়ার? এবার আমরা ডেফিনিশনটা দিই, তাহলে কিভাবে? সন্নিবেশ বন্ধন হলো যখন দুইটা পরমাণু একটা পরমাণু তার ইলেকট্রনকে অপর পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে।
যে বন্ধনে কি বললাম, আমি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে তোমরা। মনে করো অ্যামোনিয়াতে আমরা কি জানি, নাইট্রোজেনের একটা মুক্ত যে ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন এর সাথে যদি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় তাহলে গঠন করে NH4 অ্যামোনিয়াম আয়ন। এটার মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন নিতে হয়। কিভাবে হয় দেখো, এখানে এর যে মুক্ত যে ইলেকট্রন আছে, এই মুক্ত যে ইলেকট্রন এর সাথে সমানভাবে শেয়ার করে। আমি যদি এরকম করে দেখাই, এই যে আমার অ্যামোনিয়ার এই যে মুক্ত যে ইলেকট্রন এর সাথে কি হলো, এই হাইড্রোজেন পরমাণু যুক্ত হলো, অর্থাৎ একে দিল। দেওয়ার ফলে কি তৈরি হলো, অ্যামোনিয়াম আয়ন। এটা আর এটা একই জিনিস, আমি জাস্ট বন্ড করে দিছি। তার মানে এর যে মুক্ত যে ইলেকট্রন ছিল, সেই মুক্ত যে ইলেকট্রন এই হাইড্রোজেনের সাথে সমানভাবে শেয়ার করছে, শেয়ার করে এই বন্ধনে আবদ্ধ হয়েছে, যেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এর ইলেকট্রন দান করতেছে, এটাকে বলবো আমরা দাতা পরমাণু, আর এটাকে বলবো আমরা গ্রহিতা, এ গ্রহণ করছে, তাই তো? তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধনে কি থাকবে, একটা দাতা পরমাণু যে ইলেকট্রন দান করে আর একজন গ্রহণ করে, সেটাকে গ্রহিতা পরমাণু বলে। আশা করি তোমরা বুঝছো। না বুঝলে আমি আবার একটু বলে দিই, সন্নিবেশ সমযোজী বন্ধন এক প্রকার শেয়ার বন্ধন, কিন্তু এই ক্ষেত্রে কি হয়, যে বন্ধনে দুইটা পরমাণুর একটা পরমাণু তার ইলেকট্রনকে অপর পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে যে পরমাণু ইলেকট্রন দান করে তাকে বলা হয় দাতা পরমাণু, আর যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা বলবো গ্রহীতা পরমাণু। এটা হলো তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। আশা করি তোমরা আর রাসায়নিক বন্ধনটা ক্লিয়ারলি বুঝছো, রাসায়নিক বন্ধন কাকে বলে এবং এর প্রকারভেদ। এতটুকুই তোমাদের পড়া থাকবে। বাসায় একটু ক্লাসটা সুন্দর করে নোট করে সাজিয়ে এটা একটু পড়ো। নেক্সট দিন আমরা সংকরায়ন বা সম্পর অরবিটাল সম্পর্কে আলোচনা করব। বাসায় বসে একটু লাস্ট রিডিং করে রাখবা, আর এই রাসায়নিক বন্ধনের পুরো ডিটেলসটা পড়বা। আর একটা এখান থেকে ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো এই সমযোজী বন্ধনের উপরে একটা টপিক আছে ফাজানের নীতি। ফাজানের নীতিটা আমি নেক্সট দিন বিশদভাবে আলোচনা করব। তার আগে এই বেসিক জিনিসটুকু আগে জানো যে আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, সন্নিবেশ বন্ধন কি, পোলার যৌগ কি, পোলারিটি কি, পোলারায়ন কি। এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি শিখালাম, এগুলো সুন্দর করে নোট করে একটু পড়ো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।